বক্তব্যকে রিলেট করা যাবে না। মোস্তাফিজ দীপু, আপনি কিভাবে দেখেন আসলে, মানে একজন ছাত্রনেতা যখন এই বক্তব্য দেয় তখন আসলে এটা কিভাবে প্রভাবিত করতে পারে? এটা এখন মনে পড়ছে জাহাঙ্গীরনগরের কোন একজন শিবিরের নেতা এরকম একটা করছে, কিন্তু মানে এটার কারণে ঘটছে এটাও আমি মনে করি না, কিন্তু সামগ্রিকভাবে দেশ এবং বিদেশ থেকে যে আবহাওয়াটা তৈরি করা হচ্ছিল যে এই গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা করার জন্য, যে এগুলি হচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান, ভারতীয় সম্প্রসারণবাদ বা আধিপত্যবাদ, তার হলো এগুলিকে আমি মানে আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না যে ওসমান হাদির এইরকম মর্মান্তিক ঘটনার সাথে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে যেখানে শোকা হতো, সেখানে হঠাৎ করে টার্ন করে এইদিকে গেল কেন? এটা কেন হবে? তারা কি তখন কি তারা মব তৈরি করছে? তখন কি তারা উল্লাস, মানে বুদ্ধিজীবীর সামনে কি তখন সঙ্গীত বাজানো হচ্ছিল? ছায়ানটের সামনে কি তাই হচ্ছিল? বা প্রথম আলো বা ডেইলি স্টার কি বলছিল যে না একটা খুব ভালো সঠিক কাজ হয়েছে? তা তো হয়নি। তার মানে হচ্ছে যে একেবারে টোটাল জিনিসটাই খুবই রাজনৈতিক মোটিভেটেড। এবং এটা আরও বুঝলাম যে যখন দেখি ওসমান হাদির জানাজা হচ্ছিল জাতীয় সংসদ ভবনে, সেখান থেকে একটা দল হঠাৎ করে দৌড়ায় চলে গেল সংসদ ভবন দখলের জন্য। এইগুলির ভেতরে দেশে কারা বাইরে কারা এগুলো তো ফাইন্ড আউট করার কথা পুলিশের, বা ওই সময় তো সরকারও একদম নিষ্ক্রিয় নিশ্চুপ, অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যেন ঠেলে দিচ্ছে। মানে একটা ঘটনাকে পুঁজি করে অনেকে নানান আপনার কাছে কি মনে হয় যে তদন্তটা আসলে খুবই সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে হয়েছে? এখন তদন্ত হচ্ছে কিনা আমি জানি না, আর তখন তো করাই হয়নি। এখন আমার ধারণা যে এখন অ্যারেস্ট হচ্ছে, প্রথম আলো হামলার যারা জড়িত সেটা নিয়ে তো হচ্ছে, প্রথম আলো রেজিস্টার নিয়ে। তো ওই সময় আবহাওয়াটা তৈরি করা হচ্ছিল যে এইভাবে মানে এদেরকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এটা খুব ভয়ঙ্কর।